বাবা প্লিজ আমাকে আর মেরো না, আমি এসব কোনো কিছুই করিনি। ভাবি ইচ্ছে করে দরজা বন্ধ করে নিজেই এসব করেছে। কেউ নীলের কথা শোনে না। এলো পাথারি নীলকে মারতে থাকে তার বাবা। তার বাবা কোনো কথা শোনে না। নীলের মা বলে ওঠে, কি রে মা, এখানে কি হয়েছিল? আর এই জানোয়ারটা তোর সাথে কি করছে বলতো শুনি। আখি এবার তার শাশুড়ির কথা শুনে কান্না মাখা অভিনয় মুখ নিয়ে এবার বলতে থাকে, মা, সকালে ওকে আমি ডাকতে আসি, সে ঘুমোচ্ছিল। তাকে ঘুম থেকে উঠেই যখন আমি চলে যাচ্ছিলাম তখনই সে পেছন থেকে আমার উপর হামলা করে। আর তারপরে তো এই কথা শুনে তার মা, বাবা, ভাই, বোন সবাই আরো কেঁপে যায়। কেঁপে গিয়ে নীলের মা সামনে গিয়ে নীলকে আরো বেশ কয়েকটা থাপ্পড় মারে আর বলে ওঠে, জানোয়ার কথাকার, তোকে এই জন্য আমি পেটে ধরছিলাম। জানি না কোন পাপের ফল তোর মতো একটা কুলাঙ্গারকে আমি গর্ভধারণ করেছিলাম। মা আমি সত্যি বলছি, আমি এসব কোনো কিছুই করিনি। ভাবি তুমি এসব মিথ্যা কথা কেন বলছো? চুপ জানোয়ার কোথাকার, একটা মেয়ে কখনো তার সতীত্ব নিয়ে মিথ্যা কথা বলতে পারে না। আর তুই কিনা, সি, তোকে আমার ছেলে বলে পরিচয় দিতেই লজ্জা করছে। এটাকে বাড়ির বাইরে খাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে আয়। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এই জানোয়ারটার মুখ দেখতে চাই না। মা সত্যি বলছি, আমি নির্দোষ, আমাকে বিশ্বাস করো তোমরা। নীলের বাবা, ভাই, বোন সবাই তাকে বলে, বিশ্বাস করব। তোকে আমরা যেটা নিজের চোখে দেখলাম সেটা কি আমাদের ভুল? তোকে তো আমাদের এই বাড়ির ছেলে বলে পরিচয় দেয়াটাই আমার কাছে এখন লজ্জাকর হয়ে দাঁড়িয়েছে। এরকম জানোয়ার আর কুলাঙ্গারকে এই দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে জানি না আর কতজনের জীবন নিয়ে খেলবে। এইসব বলে তার বাবা আরো এলোপাথারি মারতে থাকে। পুরো শরীর ফাটিয়ে ফেলেছে, বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়ছে। মার সহ্য করতে না পেরে ফ্লোরে লুটিয়ে পড়ে নীল। তারপর সবাই সেখান থেকে চলে যায়। নীলের ভাবি আখি একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। আসল হলোটা কি বুঝলেন না তো? চলুন তাহলে ক্লিয়ার করে আসি। নীল হলো এই বাড়ির সবচেয়ে ছোট সন্তান। সবচেয়ে বড় হচ্ছে তার ভাই সাগর, তারপরে তার বোন নীলা, সবার ছোট নীল। নীলের বড় ভাই, বড় বোন, এমনকি তার বাবার সবাই আয় রোজগার করতে পারে। সবারই একটা করে চাকরি আছে, অথচ পরিবারে শুধুমাত্র বেকার এই নীল। যে কারণে তার ভাবি নীলকে দেখতে পারে না, শুধু বসে বসে খায় আর এদিক ওদিক বন্ধু বান্ধবীদের সাথে ঘুরে বেড়ায়, যেটা তার মোটেও সহ্য হয় না। এর জন্য সে বারবার নিলয়কে এই বাড়ি থেকে বের করার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই পারেনি। তবে আজকে সে সফল হয়েছে নিজের ছলনা ও মিথ্যা অভিনয় করে নীলকে এই বাড়ি থেকে বের করতে পেরে। ড্রয়িং রুমের ভেতরে বসে আছে আখি, এখনো কান্না করছে। অন্যদিকে প্রায় কয়েক ঘন্টা অতিক্রম হয়ে যায়, মিট মিট করে চোখ খুলছে নীল। প্রচন্ড মার খাওয়ার কারণে নীলের শরীরে জ্বর চলে এসেছে, ব্যথায় উঠে দাঁড়াতে পারে না নীল। নীল মনে মনে ঠিক করে ফেলে, অনেক হয়েছে, যে বাড়িতে নিজের বাবা মাই বিশ্বাস করে না সে বাড়িতে থাকার থেকে না থাকাই ভালো। এই বলে নীল তার সঙ্গে করে আর কোনো কিছু না নিয়ে বেরিয়ে পড়ে তার অজানা গন্তব্যে। উদ্দেশ্য চলে আসে সবার চোখের অগোচরে। রেল স্টেশনে পড়ানো থাকা কাপড় চোপড় এবং রক্তাক্ত শরীর নিয়ে ট্রেনের ভিতর উঠে পড়ে। ট্রেনের স্টেশন ছিল কিসমত রসিয়া। সেখান থেকে ট্রেন চড়ে রওনা দেয় তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেন চলছে তার আপন গতিতে, সময় যাচ্ছে তার নিজ প্রহরে। নীল এবার অনার্স প্রথম বর্ষের ছাত্র। ট্রেন কয়েকটা স্টেশন ছেড়ে চলে আসে এক অন্য শহরে, যে শহরের নাম স্বপ্নের শহর যশোর। নীল ট্রেনে চড়েছিল অটোয়ারি পঞ্চগড় অটোয়ারি উপজেলা কিসমত রসিয়া রেল স্টেশনে। যশোরে মাটিতে পা রাখে নীল। রাত প্রায় ৩টা বেজে যায়। পুরো রেল স্টেশন নির্জন আর শুনশান। সবাই যে যার গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। রেল স্টেশনে একা বসে আছে নীল। নীল কি করবে বুঝতে পারে না, বুঝে উঠতে পারে না তার কি করা উচিত। সাথে করে ১ টাকাও নিয়ে আসেনি, শুধু রক্ত মাখা শরীরটা নিয়ে এসেছে ও বাড়ি থেকে। অন্যদিকে নীল বেঁচে আছে কিনা কেউ কোনো খোঁজ খবর নিতে যায়নি। একদিন কেটে যায়।
নীল নিচে আসে না, তার বন্ধুরাও আসে না। আজ তার বন্ধুরা এসেছে, সমুদ্র আর সৈকত। সৈকত বাড়িতে সবটা শুনে হতবাক হয়ে যায় তারা। কোনোভাবেই বিশ্বাস করতে পারে না তারা নীলের রুমে যায়, কিন্তু নীলকে কোথাও খুঁজে পায় না। তারপর তারা নিচে চলে আসে। নিচে এসে সবাইকে জিজ্ঞেস করে, কিন্তু কেউ কোনো কথা বলে না। সবাই নীলকে খুঁজতে থাকে, কিন্তু নীলকে কোথাও খুঁজে পায় না। সমুদ্র আর সৈকত এই বাড়িতে এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে তাদের সকল বন্ধুদের নিয়ে খুঁজতে, কিন্তু পাওয়া যাচ্ছে না। অন্যদিকে নীল রেল স্টেশনের ওখানে এখনো আছে। এখনো কোনো কিছু খাওয়া হয়নি, পুরো পেট ফাঁকা। খিদের যন্ত্রণা আর প্রচন্ড মার খাওয়ার জন্য শরীরে ব্যথা ও জ্বর চলে এসেছে। কি করবে নীল বুঝতে পারে না। অপরিচিত শহরে কার কাছে সাহায্য চাইবে বুঝতে পারে না। অবশেষে রাত ৩টা। হঠাৎ করে বেশ কয়েকজন ছেলেপিলে রেল স্টেশনের সামনে এসে থামে। ছেলেগুলোর হাতে বিভিন্ন ব্যাগ। অপর পাশ থেকে একটা গাড়ি আসে। গাড়ির ভিতর থেকে আরো কয়েকজন ছেলে বের হয়। তারপর দুই দলের ছেলেগুলো বলে ওঠে, এখানে সবকিছু আছে, পুলিশ আসার আগে এগুলো নিয়ে চলে যা। দেখ, গুনে দেখার সময় নেই। যদি একটা মাল কম পেয়েছি তো পরের বার তোর মাথা নিয়ে ফুটবল খেলবো, ফুটবল খেলার মাঠে। সম্পূর্ণ মাল আছে। ওকে, ঠিক আছে। এই বলে ছেলেগুলো যখনই চলে যেতে নিবে তখনই সেখানে উপস্থিত হয় এক ঝাঁক পুলিশ। চতুর্থ দিক দিয়ে পুলিশ ঘিরে ফেলে। ছেলেগুলো পালানোর পথ খুঁজে পায় না। পুলিশ এবং ছেলেগুলোর মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়। সেখানে গোলাগুলি শুরু হয়ে যায় এবং বিভিন্ন জায়গা থেকে মারপিট। এক পর্যায়ে ছেলেগুলো আহত হয়, আবার অনেক পুলিশও আহত হয়। কেউ কেউ পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় দুই দলের লিডার ছেলে এবং ছেলেটি পালিয়ে যাচ্ছিল নীলের পাশ দিয়ে। এমন সময় নীল ছেলেগুলোর পায়ে ল্যাং মারে। সাথে সাথে ছেলেগুলো মাটিতে হুমড়ি খেয়ে পড়ে যায়। পুলিশ তাদেরকে গ্রেফতার করে। পুলিশের বড় কর্মকর্তা নীলের পরিচয় জানতে চায়। তারপর নীল এক এক করে তার বাড়ির সমস্ত ঘটনা খুলে বলে। পুলিশ অফিসারে বড় কর্মকর্তা নীলের এরকম দুঃখের কথা শুনে নীলকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। তারপর সেখানে অনেক খাওয়া দাওয়া করায়, এমনকি তার হাতে কিছু টাকা দেয় আর নীলকে বলে দেয় যেন কালকে থানায় নীল তার সাথে দেখা করে। যদি নীলের যোগ্যতা থাকে তাহলে নীলের জন্য কোনো কিছু সেই বড় পুলিশ কর্মকর্তা করতে পারে। নীল নিজের মতো করে আবার চলে আসে সেই স্টেশনে। সকাল হয়ে গেছে, চারদিকে ফটফট। নীল নীল কি করবে বুঝতে পারে না। অবশেষে নিজের পকেটে হাত দিয়ে দেখতে পায় কাল রাতে সে পুলিশ অফিসার যে টাকা দিয়েছিল তা দিয়ে কোনো কিছু খেয়ে চারদিকে ঘুরতে থাকে। এমন সময় সে দেখতে পায় রিক্সা ভাড়া দেয়া হচ্ছে। নীল সেখানে গিয়ে একটা রিক্সা ভাড়া নিয়ে বেরিয়ে পড়ে অচেনা শহরে নিজের জীবন ভর রক্ষা করার উদ্দেশ্যে। সারাদিন রিক্সায় ভাড়া মারে, আবার রিক্সা জমা দিয়ে দেয়। আজকে সারা দিনে ভাড়া মেরেছে 920 টাকা। 200 টাকা রিক্সা ভাড়া দিয়ে বাকি টাকা নিয়ে চলে আসতে যাবে, তখনই পেছন থেকে রিক্সার মালিক বলে ওঠে, এই যে বাবা শোনো, তোমাকে তো আমি ঠিক চিনলাম না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই শহরে নতুন এসেছো। হ্যাঁ চাচা, আমি এই শহরে নতুন এসেছি। এখানে তোমার কে আছে আর তুমি কোথায় থাকো? এখানে আমার আপন বলতে কেউ নেই, এমনকি আমার থাকার জায়গাও নেই। কি বলো? তুমি চলো, আমার এখানে একটা সোসাইটি আছে, সেখানে তোমাকে একটা রুম ভাড়া দিব। আমার সেখানে রিক্সা চালাবে আর মাসে আমাকে বাড়ি ভাড়া টাকা দিয়ে দিবে। ঠিক আছে চাচা, চলেন। এরপর নীল তার মালিকের বাড়িতে ভাড়া থাকে। সারাদিন রিক্সা চালায় আর নিজের মতো করে দিন কাটাতে থাকে। পরিশ্রম করতে থাকে ধীরে ধীরে। সে এরই মধ্যে সুযোগ বুঝে সে পুলিশ অফিসারের সাথে দেখা করতে গিয়েছিল। এমনকি সে পুলিশ অফিসার তাকে কনস্টেবলের চাকরি দিতে চেয়েছিল, কিন্তু নীল কনস্টেবলের চাকরি করবে না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। কেননা নীল ছোট থেকে স্বপ্ন দেখেছে সে কারো আন্ডারে কাজ করবে না, বরং সে সবাইকে তার আন্ডারে কাজ করাবে। নীল সারাদিন অনেক পরিশ্রম করে। অন্যদিকে নীলের পরিবার পুরোপুরিভাবে ধীরে ধীরে ভুলে যেতে থাকে নীলকে, কেননা নীল পরিবারের একটা কুলাঙ্গার মনে করে তারা। নীলের বন্ধুরা নীলকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু পায় না। তারা শেষ পর্যন্ত নীলের হাল ছেড়ে দেয়। 6 মাস কেটে যায়। নীল এখন মোটামুটি একটা ব্যবসা খুলেছে। নীল এখন থেকে ভার্সিটিতেও যাবে।
তাই ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য নীল রিক্সা নিয়ে রওনা দিয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। রিক্সাটাকে ভার্সিটির বাইরে পার্কিং করে ভার্সিটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছে নীল। নীলের পরনে আছে একটা লুঙ্গি, হাপা হাতা একটি টি শার্ট যা ঘেমে একাকার, চুলগুলো উস্কো খুস্কো হয়ে, পায়ে সেরা স্যান্ডেল, কাঁধে লাল গামছা ঝুলানো, ঢেলে ঢালা পোশাক নিয়ে ভার্সিটির ভিতরে প্রবেশ করেছে নীল। ভার্সিটির ছেলে মেয়েগুলো সবাই হা করে সেদিকেই তাকিয়ে আছে। সারা শরীর দিয়ে ঘাম চুয়ে চুয়ে পড়ছে। এ যেন এক হাসির পাত্র হয়েছে নীল। নীলকে যারাই দেখছে তারাই হাসছে। এমন সময় নীল মাঠের মাঝখানে দিয়ে যখনই প্রিন্সিপালের রুমের উদ্দেশ্যে রওনা দিবে, তখনই পিছন থেকে কেউ একজন ল্যাং মারে। লুঙ্গি পরে থাকায় তাল সামলাতে না পেরে নীল পড়ে যায় কাদার মাঝে। কাদা দিয়ে পুরো শরীর ময়লায় একাকার হয়ে যায়। নীল কোনো রকমে উঠে দাঁড়ায়। নীল পেছনে তাকিয়ে দেখতে পায় বেশ কিছু মেয়ে হাসছে তাকে দেখে। নীল কোনো কিছু না বলে যখনই চলে যাবে, তখনই পেছন থেকে মেয়েটি বলে ওঠে, কিরে গাইয়া, এভাবে কোথায় যাচ্ছিস? তোকে দেখতে তো এলিয়েনদের মতো লাগছে। যা বলেছিস নীলা, দেখতে তো খ্যাত মনে হচ্ছে, জানি না কোথা থেকে উঠে এসেছে। আরে তন্নি, তুইও না কিচ্ছু বুঝিস না। সারাদিন রিক্সা চালিয়ে হয়তো নিজের খাবার টাকা জোগাড় করতে পারছে না, এই জন্য ভার্সিটিতে এসেছে প্রত্যেকটা রুমে ঢুকে সবার সামনে হাত পেতে টাকা তোলার জন্য, যাতে দুবেলা দুমুঠো ভালো কিছু খেতে পারে তার জন্য। হয়তো তোরা ঠিক বলেছিস। যাই হোক, অনেক মজা পেলাম কিন্তু। এই যে খ্যাত, নাম কি তোর? আর কোথা থেকে এভাবে গাইয়া হয়ে এলি? নীলের কোনো কথা বলে না, কেননা নীল জানে সবাই খারাপ সময়ে অবহেলা, লাঞ্ছনা আর বঞ্চনা করতে পারে। যখন সময়টা আর জায়গা ঠিক থাকে তখন সবাই কাছে আসার চেষ্টা করে। নীল চুপচাপ দাঁড়িয়ে আছে। নীলা আবার বলে ওঠে, এই ভার্সিটিতে আসতে হলে এই নীলার সাথে ভালো ব্যবহার করবি। ভেবেছিলাম তোকে আজকে র্যাগিং করব, কিন্তু তোর শরীর থেকে যা গন্ধ বেরোচ্ছে তাতে আমার বমি ভাব পাচ্ছে। তাই আমার সামনে আর দাঁড়িয়ে না থেকে দ্রুত চলে যা। আর হ্যাঁ, মনে রাখবি আমাদের নীলা হচ্ছে কিন্তু পুরো ভার্সিটির একটা বাঘিনী। এই যে মিস্টার খ্যাত, তোকে আজকে ছেড়ে দিলাম, অন্য কোনো দিন হলে বুঝিয়ে দিতাম এই নীলা কি জিনিস। তোর ভাগ্য ভালো যে তুই আগে থেকেই নোংরা হয়ে এখানে এসেছিস। আমি এবার নোংরা জিনিসকে পছন্দ করি না। নোংরা দেখলে বা নোংরা জিনিস ধরলে আমার গা গুলাই। নীল আর এক মুহূর্ত দেরি না করে কাদামাখা শরীর নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে যায়, কেননা শরীরের অবস্থা নাজেহাল। এই শরীর নিয়ে ভেতরে প্রবেশ করা তো দূরের কথা, বরং আশেপাশের মানুষগুলো দেখলেও ভয় পেয়ে যাবে। রাস্তা দিয়ে যখন নীল তার রিক্সা নিয়ে আসছিল, সবাই হা করে সেদিকেই তাকিয়েছিল। কেউ কেউ নীলের এরকম অবস্থা দেখে ভিডিও করছিল, আবার কেউ হাসাহাসি করছিল। নীল সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে রিক্সা জমা দিয়ে চলে যায় তার বস্তিতে। সেখানে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে রেস্ট নিতে থাকে। সে ভাবছে নতুন কিছু করবে। নীল তার রিক্সা জমা দিয়ে রিক্সাওয়ালার মালিকের কাছে যায়। তারপর মালিকের গ্যারেজে রিক্সা জমা দিয়ে মালিকের সাথে বেশ কিছু সময় কথা বলে অনেকটা সময় কেটে যাওয়ার পর নীল নিজে কিছু করবে বলে মন স্থির করে। এরপর নীল বলে ওঠে, চাচা, আমি রিক্সা চালাতে চাচ্ছি না, এখন নিজে একটা গাড়ি কিনতে চাচ্ছি। এই তো ভালো কথা বাবা, তুমি নিজে গাড়ি কিনবে, এ তো ভালো প্রস্তাব। তা তুমি কোন গাড়ি কিনবে? চাচা, আপনার এখান থেকে যা জমিয়েছি এবং ফুটপাতে আমার ব্যবসা থেকে যা আয় রোজগার করতে পেরেছি, তা দিয়ে ভাবছি এখন একটা ছোট ট্রাক কিনবো এবং ট্রাকটা ভাড়া দিব। তা বাবা, তুমি এত টাকা কোথা থেকে পেলে? একটা ট্রাক কিনতে কিন্তু অনেক টাকা লাগবে, এত টাকা তুমি কোথায় পাবা? চাচা, আমি ভাবছি ব্যাংক থেকে লোন নিব এবং আমার কিছু জমানো টাকা দিয়ে আপাতত গাড়িটা কিনে ভাড়া দিব, আর আমি নিজে কিছু করার চেষ্টা করব। ঠিক আছে বাবা, তাহলে তাই করো। গাড়ি কিনতে আমি একা না, আপনিও যাবেন, চলেন। এরপর তারা দুজন মিলে একটা ট্রাক কিনতে যায়। হ্যাঁ, নীল আগে থেকে ড্রাইভিং জানতো, কেননা তার বন্ধু সমুদ্রের বাবার একটা কার ছিল যেটাতে তারা সবাই গাড়ি চালাতে শেখে। ও হ্যাঁ, আপনাদের বলতে ভুলে গেছি, নীল সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত রিক্সা চালাতো, আর বাকি সময়টা নিজের টাকা দিয়ে সঞ্চয় করা একটা ঠেলা গাড়িতে করে বিভিন্ন জায়গায় বুট বাদাম এমনকি
চানাচুর ও ঝালমুড়ি বিক্রি করত। তারপর নীল সে ট্রাকটা কিনে নিয়ে আসার পর সেটা ভাড়া দেয়, একজন ড্রাইভার রাখে, আর নীল নিজে ঠেলার গাড়ি নিয়ে বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটির সামনে বাদাম, ঝালমুড়ি বিক্রি করতে লাগে, সাথে ফুচকা। সকাল 10টা বাজে। নীল ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজে ভর্তি হওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। যশোর শহরে আসার তার 7 মাস হয়ে যাচ্ছে। আজকে নীল আগে থেকে একটু ভালো পোশাক আর স্মার্ট হয়ে এসেছে। ভার্সিটির ভিতর প্রবেশ করতে যাবে এমন সময় পাশে কেউ একজন নীলকে ডাক দেয়। এই যে হিরো বাবু সোনা, এদিকে এদিকে। নীল মাথা ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখতে পায় জিন্স পরা কিছু মেয়ে না ছেলে বুঝতে পারে না নীল। পরনে তাদের জিন্স প্যান্ট, টি শার্ট, চোখে রঙিন সানগ্লাস, মাথায় ক্যাপ। নীল তাদেরকে কোনো রকম কথা বলার সুযোগ না দিয়ে সামনে যখনই যেতে যাবে তখনই আবার পেছন থেকে বলে ওঠে, আরে এই ছোকরা, তোকে ডাকছি না? আমাদের কথা কি তোর কানে যায় না, নাকি কানে নিচে গিয়ে লাগাবো 2 ঘা? এবার নীল তাদের কথা শুনে সেদিকে তাকায় আর বলে ওঠে, আপনারা কি আমাকে ডাকছেন ভাইয়া? নীলের মুখে ভাইয়া ডাকতে শুনে সবাই চমকে যায়, একেবারে হক চকিয়ে ওঠে। নীলা এবার বলে ওঠে, এই এদিকে আয়, তোকে আমার খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন তোকে দেখেছি। নীল এবার তাদের কথা শুনে সামনে এগিয়ে যায় তাদের কাছে। সামনে গিয়ে নীল দাঁড়াতে পরপর বেশ কয়েকটা থাপ্পড়ে পুরো জায়গা সহ ভার্সিটি কেঁপে ওঠে। সকল শিক্ষক শিক্ষার্থী সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। নীল চমকে ওঠে, আচমকা ভ্যাবাচাকা খেয়ে যায়। হঠাৎ কেন থাপ্পড় মারলো বুঝতে পারে না নীল। নীল আবার বলে ওঠে, ভাইয়া আপনারা আমাকে মারলেন কেন? আমি তো কিছু করিনি আপনাদের। তাহলে নীলের মুখে আবার ভাইয়া কথাটা শুনে আরো লাগিয়ে দেয় কয়েকটা থাপ্পড়। এবার নীল বলে ওঠে হুঙ্কার ছেড়ে, শালা আবাল কোথাকার, তুই ভাইয়া করে ডাকিস? আমি তোর বউ লাগি, বুঝলি? হঠাৎ করে ছেলেদের ভেতর থেকে মেয়েদের আওয়াজ শুনে চমকে যায় নীল। নীল আবার বলে ওঠে, আরে ভাইয়া, তোমাদের কণ্ঠগুলো মেয়েদের মতো শোনা যাচ্ছে কেন? এই কথা শুনে নীলা এবার কিক মারে নীলের ম্যান মেশিনে। নীল ব্যথায় কুকড়ে ওঠে। নীলা বলে ওঠে, শালা আমরা ছেলে নই, আমরা মেয়ে। আর তুই তো সেদিনের সেই খ্যাত, তাই না? সেই জন্যই তো বলি, তোকে এত চেনা চেনা লাগছে কেন? তুই সবার সামনে আমাদেরকে অপমান করেছিস ভাইয়া বলে। জল জানতো তোর সামনে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়েছে, তুই তা না করে আমাদের ভাইয়া বলে অসম্মান করিস? সত্যি বলছি ভাইয়া, মানে সরি আপু, আমি সত্যি বুঝতে পারিনি। চুপ বেটা খ্যাত, এত সুন্দর একটা তোর সামনে মেয়ে দাঁড়িয়েছে, তুই জল জানতো একটা মেয়েকে না দেখে ভাইয়া বলে অপমান করলি। আজকে তোকে বোঝাবো, দাঁড়া। নীলা চল মেয়েদের মতো সাজিয়ে দেই, কারণ ও আমাদের ভাইয়া বলেছে, তাই ওকে আজকে মেয়েদের মতো সাজাবো। ঠিক বলেছিস। শোন, একটা সিগারেট জ্বালাতো, একটা টান দে। এই বলে নীলা R15 নামের একটি বাইকের উপর বসে পড়ে। তারপর মনের সুখে সিগারেট টানতে থাকে। এটা দেখে নীল পুরো অবাক হয়ে যায়, সেদিকে তাকিয়েই থাকে। অবাক করা এক মায়াবতীর দিকে তাকিয়ে আছে নীল। নীলার দিকে নীল প্রথম যেন ভালো করে তাকালো। নীলারে এমন ধর রূপসী ঠোঁট দেখে মুগ্ধ হয়ে গেছে, মনে হচ্ছে নীল এখনই যেন ডুবে যায় তার সেই ঠোঁট দুটোর মধ্যে। নীলা দেখতে রূপসী, অপ্সরী, সুহাসিনী, এমনকি সুকুমারী। গায়ের রং সাদা ধবধবে, দুধে আলতা গায়ের রং, অসম্ভব সুন্দর, স্মার্ট, স্টাইলিশ, অসম্ভব সুন্দর, দেখতে শুনতে সুন্দর, যা বলার বাইরে। বিশ্বের সব থেকে সুন্দরী যেন সে জিন্স প্যান্ট আর সাদা রঙের ডিম টি শার্টে যেন ডানাকাটা পরি লাগছে, তবে নীল রঙের শাড়িতে যেন এক জান্নাতি পরি লাগবে। নীলা এতটাই দেখতে সুন্দর। বাইকের উপর বসে পড়ে নীলা। তারপর তন্নি একটা দামি ব্র্যান্ডের সিগারেট বের করে টানতে থাকে। নীলা আর নীলার সাথে তাদের বান্ধবীগুলো। এই দৃশ্য দেখে চমকে যায় নীল, কেননা নীল সিগারেট তো দূরের কথা, সিগারেটের ধোঁয়াও সহ্য করতে পারে না। নীল অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে। নীলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সবাই মুচকি হাসে। নীলার কথা মতো সবাই কিছু জিনিস নিয়ে আসে, তারপর এক এক করে সমস্ত কিছু নিয়ে আসে। নীলা বলে ওঠে, শোন শোন, আবালটাকে ধর, আর হ্যাঁ, তার পরানির পোশাকগুলো খুলে ফেল।
তারপর মেয়েদের মতো ওকে সাজিয়ে দে। আপু প্লিজ এমন করবেন না। দেখুন, আমি কিন্তু আপনাদের সাথে কোনো ঝামেলা করিনি। কে বলেছে তুই ঝামেলা করিসনি? তুই তো আমাদের ভাইয়া বলে অপমান করেছিস, এর শাস্তি তোকে পেতে হবে। আসলে সেটা তো আমি না জেনে বুঝে করেছি। আমি কি জানতাম যে আপনারা মেয়ে হয়ে ছেলের মতো সেজে ঘুরে বেড়াবেন? চান্দু, যতই তুই আজকে এখানে পটর পটর কর, তোকে আজকে ছাড়ছি না। তোকে আজকে পুরো কলেজের সামনে মেয়েদের পোশাক পরিয়ে ঘোরাবো, তুই শুধু অপেক্ষা কর। এই কথা বলে নীলার শরীর থেকে জোরপূর্বকভাবে খুলতে থাকে তার টি শার্ট। এরপর মেয়েদের একটা ব্রা পরিয়ে দেয়, তারপর লিপস্টিক, চুড়ি আরও অনেক কিছু পরিয়ে দিয়ে সাজিয়ে দেয়, যেন মেয়ে তো নয় হিজড়াদের রাজা লাগছে এই মুহূর্তে নীলকে। তারপর সবাই হাসতে থাকে, কেউ কেউ ছবি তুলতে থাকে, আবার কেউ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিতে থাকে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সব জায়গায়, কিন্তু নিজের চেহারা বোঝা যায় না, কেননা তার চেহারার হাল বেহাল করে দিয়েছে। নীলা বলে ওঠে, শোন, এই ভার্সিটিতে নেক্সট টাইম আমার সাথে পাল্লা দিয়ে চলার চেষ্টা করবি না, না হলে তোর আজকে যা অবস্থা করেছি এরপর এর থেকেও ভয়ঙ্কর অবস্থা করব। নীল আর সেখানে কোনো কথা না বলে কলেজ থেকে বের হয়ে চলে আসে। আজকেও কলেজে এসে ভর্তি হতে পারলো না। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তারপর কলেজে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে সবকিছু ঠিক করে কলেজে ভর্তি হয়ে নেয়। এদিকে নীলের কেননা ট্রাক বেশ ভালোই চলছে, শহরে ড্রাইভার রেখেছে, এমনকি সে নিজে বিভিন্ন জায়গায় ঠেলাগাড়ি করে ঝালমুড়ি, বাদাম, চটপট এমনকি ফুচকা বিক্রি করছে। এরপর নীলা একটা সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হয়, যেখানে মোবাইল সার্ভিসিং এর কাজ শেখানো হয়, বিভিন্ন কাজ শেখানো হয়। একদিকে নিজের কেনা ট্রাক ভাড়া মারতে থাকে, অন্যদিকে ফুচকা বিক্রি করে সে নিজের লেখাপড়া ও মোবাইল সার্ভিসিং এর প্রতিষ্ঠানের টাকা পরিশোধ করতে থাকে। আর ট্রাকের আয় থেকে কিছু টাকা ব্যাংক থেকে লোন নেওয়া ঋণ শোধ করতে থাকে। নীল কলেজে ভর্তি হয়েছে 10 দিন, কিন্তু কলেজ যায়নি ব্যস্ততার কারণে। আজকে নীল কলেজের সামনেই তার ঠেলাগাড়ি নিয়ে ঝালমুড়ি সহ অনেক কিছু বিক্রি করছে। এমন সময় সেখানে উপস্থিত হয় নীলা ও তার দলবল। নীলা নীলকে দেখে তার কাছে যায় আর বলে ওঠে, কিরে, আজকে কি তুই আমাদের ফ্রিতে খাওয়াবি বলে ঠেলাগাড়ি নিয়ে আমাদের ভার্সিটির সামনে এসেছিস? নীল কোনো কথা বলে না, কেননা নীল খুব ব্যস্ত। অনেক ছেলে মেয়ে, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড তাকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে। খাবার দিতে ব্যস্ত নীল। নীলা আবার বলে ওঠে, কিরে, আমার কথা কি তোর কানে যায় না? সেদিনের কথা তোর মনে নেই? শোন, আমাদের সবাইকে 2 প্লেট করে ফুচকা দে। আপু একটু বসেন, আগে এদেরকে দিয়ে দেই, তারপর আপনাদের দিচ্ছি। শোন, তাড়াতাড়ি দিবি কিন্তু, না হলে কিন্তু তোর চোখের পানি আর নাকের পানি এক করে দিব। নীল আর কোনো কথা না বলে সবাইকে খাবার দিতে থাকে। তারপর নীলা ও তার দলবলকে দেয়, সবাই খায়। ধীরে ধীরে ভিড় কমতে থাকে। খেয়ে দিয়ে নীলা সেখান থেকে চলে যাচ্ছিল, এমন সময় পিছন থেকে নীল বলে ওঠে, এই যে আপা, টাকা না দিয়ে কোথায় যাচ্ছেন? টাকা দিয়ে যান। নীলের কথা শুনে নীলা সহ তার পুরো দল পিছনে ঘোরে। নীলের দিকে তাকায়। নীলা মুচকি হেসে বলে ওঠে, কিরে, কিসের টাকা চাইছিস আমাদের কাছে? তোর তো সাহস কম না? আরে ম্যাডাম, আপনি সহ আপনাদের এখন 2 প্লেট করে ফুচকা খেলেন, তার বিল কে দিবে? খেয়েছি তো কি হয়েছে? তোকে টাকা দিতে হবে? আমরা তোকে টাকা দিব এটা তোকে কে বললো? মানে কি আপু, আপনারা সবাই মাত্র ফুচকা খেলেন, তো ফুচকার বিল দিবেন না? আপনাদের টাকা হয়েছে 2500 টাকা। টাকা দিবেন, তারপর এখান থেকে যাবেন। তোকে আমরা টাকা দেব না, তোর যা ইচ্ছা তুই তাই করে নে। আর হ্যাঁ, তুই তো আমাদের সবাইকে ফ্রিতে খাইয়েছিস, আর তোকে আমরা টাকা দেব কেন? আর তুই জানিস তুই কাদের কাছে টাকা চাইছিস? সে আপনারা যাই হন, আমার টাকা আমাকে না দিলে কিন্তু আমার থেকে কেউ খারাপ হবে না বলে দিলাম। আমার পরিশ্রমের টাকা আমাকে দিয়ে এখান থেকেই যাবেন। নীলে এরকম রাগী কণ্ঠ শোনেন নিরাপিস্ট রেগে যায়। রেগে গিয়ে সামনে কয়েকটা থাপ্পড় দেয়। তারপর নীলা বলে ওঠে, তোর তো দেখি অনেক সাহস বেড়েছে। দাঁড়া, তোকে বোঝাচ্ছি এই নীলার সাথে তর্ক করার পরিণাম কি হয়। সবাই এই ধর তো ওকে, সবাই গণধোলানি করব। তারপর সবাই মিলে নীলকে রাস্তার পাশে গণধোলানি করতে থাকে, অনেক মারধর করে তারপর নীলকে ছেড়ে দেয়। নীলা বলে ওঠে, আমি এখানকার ডিআইসির মেয়ে,
আমার সাথে লাগতে আসবি না, না হলে ভালো করে মালিশ করে দেবো তোকে। নীল আর কোনো কথা বলে না। ক্লান্ত শরীর ও মারধর খাওয়া শরীর নিয়ে নিজের দোকানের কাছে আসে। ফ্রেশ হয়ে আবার বিক্রি করতে থাকে। আজকে নীলের মন ভীষণ খারাপ, কারণ সে আজকে গরিব বলে কেউ তাকে সম্মান করে না। সে নীলাকে দেখে নেবে, যে করেই হোক সে প্রতিষ্ঠিত হবে। দেখতে দেখতে সন্ধ্যা 7টা বাজে। মোটামুটি চারদিকে সন্ধ্যা হতে শুরু করেছে, প্রায় অন্ধকার নামতে শুরু করেছে। সবকিছু গুছিয়ে নীল রওনা দিয়েছে সে বস্তির উদ্দেশ্যে। খানিকটা পথ যেতে না যেতে এমন সময় হঠাৎ করেই 10 থেকে 12 জন ছেলে তার সামনে এসে হাজির হয়। ছেলেগুলোর মধ্য থেকে তাদের লিডার বলে ওঠে, কিরে তুই আমাদের চাঁদা না দিয়ে এত তাড়াতাড়ি দোকান নিয়ে কোথায় যাচ্ছিস? ছেলেগুলোকে দেখে হিমশিম খেয়ে যায় নীল। এরপর নীল কোনো কথা বলে না। ছেলেগুলো আবার বলে ওঠে, কিরে তোকে কিছু জিজ্ঞাসা করছি, তুই কোনো উত্তর দিচ্ছিস না কেন? তুই জানিস না আমরা কোন দলের গ্যাং? ছেলেগুলোর কথা শুনে খানিকটা ভয় পেয়ে যায় নীল, কেননা নীলের আগে এরকম পরিস্থিতিতে পড়েনি, আজ প্রথম পড়েছে। তাই নীল বুঝতে পারছে না তার করণীয় কি। নীল এবার মুচকি এসে ছেলেগুলোর উদ্দেশ্যে বলে ওঠে, জি ভাইয়া, আসলে আমি আপনাদের চিনতে পারলাম না, আর আপনারা কোন গ্যাং সেটাও আমি জানি না। আমার কেনা বেচা শেষ, তাই আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। যাচ্ছিস ভালো কথা, যাওয়ার আগে আমাদের চাঁদা দিয়ে যা। আর হ্যাঁ, এই শহরে কোনো জায়গায় ব্যবসা করতে হলে আমাদের চাঁদা দিতে হয়, জানিস তো নাকি? সরি ভাইয়া, আসলে আমি তো জানতাম না। তাছাড়া আমি কাউকে চাপ দিতে পারবো না। আমার কষ্টের রোজগার, আমি কেন এখান থেকে আপনাদের চাঁদা দিতে যাব? দেখ, প্রথম প্রথম সবাই এরকম কথা বলে, পরিবর্তে ভয়ে চাঁদা দেয়। আমরা চাই না তোর সাথে খারাপ কিছু করতে। শরীরটা ঠিক থাকবে, আর না হলে শরীর এমন এমন জায়গায় ভাঙবো যেখানে জোড়া লাগাতে অনেক সময় লেগে যাবে। ছেলেগুলোর কথা শুনে এবার খানিকটা ভয় পেয়ে যায় নীল। নীল আর কিছু বলতে যাবে, এমন সময় আবার ছেলেটি বলে ওঠে, দেখ, তোর জন্য বেশি কিছু না, তুই শুধু যা রোজগার করেছিস তার অর্ধেক দিবি আর অর্ধেক নিয়ে যাবি। এইটা এখানকার নিয়ম। নীল কোনো উপায় না পেয়ে ছেলেগুলোকে অর্ধেক টাকা দিয়ে সেখান থেকে চলে আসে, কেননা নীলের আগে কখনো এরকম পরিস্থিতিতে পড়েনি। বস্তিতে এসে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নেয়। রিক্সাওয়ালা মালিকের কাছে যায়, তারপর সেখানে কিছু কথা বলে। অন্যদিকে থেকে মোটামুটি ভালো ইনকাম হচ্ছে তার ট্রাক থেকে। সেই টাকা দিয়ে সে ব্যাংক থেকে নেওয়া লোন পরিশোধ করেছে। মালিকের সাথে কথা বলার পর বেরিয়ে পড়ে তার মোবাইল সার্ভিসিং কোম্পানির উদ্দেশ্যে, যেখানে সে সার্ভিসিং এর কাজ শিখছে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। এই 1 সপ্তাহ শেষ। নীল বিভিন্ন কাজে ব্যস্ত আছে এবং নিজে কিছু প্রতিষ্ঠান খোলার চেষ্টা করছে। সকাল 8টা বাজে। আজকে ঠিক করেছে সে ভার্সিটিতে যাবে। রেডি হয়ে হালকা কিছু খেয়ে সে বাজারে কেনা সেকেন্ড হ্যান্ড পোশাক পরে রওনা দিয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে ঢোকার সাথে সাথে আজকেও দেখতে পাই জিন্স প্যান্ট এবং সাদা রঙের একটি শার্ট পরে বাইকের উপর বসে একের পর এক সিগারেট খাচ্ছে সেদিনের সেই মেয়েগুলো, যাদেরকে সে ভাইয়া বলেছিল। নীল আজ সেখানে এক মুহূর্ত দেরি না করে নিজের পায়ে হেঁটে নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। এমন সময় নীলা দেখে ফেলে নীলকে আর বলে ওঠে, এই যে হিরো, তা হঠাৎ এভাবে খ্যাচ্ছে যে ভার্সিটিতে আসলি যে? আজকে আবার কোন ধান্দায় এসেছিস? নীল কোনো কথা বলে না। নীল নিজের মতো করে ভার্সিটির উদ্দেশ্যে নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পেছন থেকে নীলা আবার বলে ওঠে, আমার কথার উত্তর না দিয়ে আর একবার যদি সামনে তোর পা এগিয়ে নিয়ে গেছিস তো তোর পা ভেঙে গেটের সামনে একটা কানা থালি নিয়ে বসিয়ে রাখবো বলে দিলাম। তুই জানিস না এই নীলা কতটা ডেঞ্জারাস। নীলের মুখে এ কথা শুনে থমকে যায় নীল। এরপর নীল সেখানে দাঁড়িয়ে থাকে। নীলকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এবার নীলা বলে ওঠে, কিরে, কলা গাছের মতো ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি আমাদের কাছে আসবি? দেখ, আমি গেলে কিন্তু কানের নিচে লাগাবো 2 খা। নীলার কোনো কথা বলে না। পায়ে হেঁটে নীলা ও তার দলবলের সামনে গিয়ে দাঁড়ায়। এরপর নীলা বাইকের উপর থেকে উঠে সিগারেটের ধোঁয়াটা আকাশে উড়িয়ে দিয়ে মুচকে একটা হাসি দেয়। এরপর নীলের সামনে এসে দাঁড়ায়, তারপর বলে ওঠে, কয়েকদিন ধরে দেখছি তোর ভাবসাব আগের থেকে পাল্টে গেছে। পরনের পোশাক দেখতেছি বেশ ভালোই লাগিয়েছিস। এই কথা শুনে উপস্থিত থাকা সকলে হেসে ওঠে। নীল খানিকটা লজ্জা পায়। নীলা আবার বলে ওঠে, শোন, ভার্সিটিতে ঢোকার সময় আর বের হওয়ার সময় তুই সালাম দিবি। আর হ্যাঁ, এখন একটা কাজ কর,
আমার এই হাতে থাকা সিগারেটটা কয়েকটা টান দে তুই। এই কথা শুনে নীলের চোখগুলো যেন কপালে উঠে যায়, কেননা নীল সিগারেট তো দূরের কথা, সিগারেটের ধোঁয়াও সহ্য করতে পারে না। নীলকে এভাবে হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নীলা আবার বলে ওঠে, দেখ, তুই নিজে ইচ্ছায় সিগারেট খাবি নাকি আমরা খাওয়াবো? দেখ, আমরা খাওয়ালে কিন্তু তুই সহ্য করতে পারবি না, তার থেকে আমাদের কথা শুন, কাজে লাগবে। নীল আর চুপ করে থাকতে পারে না। এবার নীল সবার দিকে তাকিয়ে বলে ওঠে, আপু সরি, আসলে আমি সিগারেট খাই না, আর আমার পক্ষে এটা সম্ভব না। আমি মরে গেলেও সিগারেট খাবো না, তাই আমার কাজ আছে, আমি গেলাম। তুই খেতে না পারলে কি হবে? কিন্তু আমরা তোকে তো খাওয়াতে পারি, তাই না? আর হ্যাঁ, অন্তত আমাদেরও তো তোকে খাইয়ে দিতে দে। আসলে আমি সিগারেট খেতে পারি না। সিগারেট কেন, সিগারেটের ধোঁয়াও আমার সহ্য হয় না। ওকে, সমস্যা নেই, তুই আমার নিজের হাতে সিগারেটের টান দিবি, ঠিক আছে? তবে তোকে সিগারেট খেতেই হবে, আর যদি না করেছিস তাহলে বুঝতেই তো পারছিস তোর সাথে কি হবে। কিন্তু কোনো কিন্তু নয়। নীল আর কোনো উপায় খুঁজে পায় না, কেননা নীলাও তার দলবল এই ভার্সিটির পুরো একটা গ্যাং, তাই তার সাথে ঝামেলা করা মানে বারবার বিপদে পড়া। নীল আর কোনো উপায় না পেয়ে নীলার হাত থেকে সিগারেটটা নিয়ে কয়েকটা টান দেয়। যখনই সিগারেটের ধোঁয়া মুখের ভিতর ঢুকে গেছে, তখন নীল বেদরুমভাবে কাশতে থাকে। চোখের পানি নাকের জলে একাকার করে ফেলেছে, পুরো মুখ লাল হয়ে গেছে। কাশতে কাশতে মাটিতে লুটিয়ে পড়ে। নীলের এরকম অবস্থা দেখে বেশ অবাক হয়ে যায় নীলাও, তার দলবল। নীলের এরকম করুণ পরিণতি দেখে ভয় পেয়ে যায় নীলাও, তার দলবল। নীল কাশতে থাকে, হাঁপাতে থাকে, গলা চেপে ধরে ছটফট করতে থাকে। নীলারা কি করবে বুঝতে পারে না। নীলা সহ সবাই ভয় পেয়ে যায়। তন্নি ভিডিও করছিল। নীল যখন সিগারেট টান দেয় তখন তন্নি ভিডিও করছিল। নীলের এমন অবস্থা দেখে মেয়েরা কি করবে বুঝতে পারে না। নীলা ভয়ে এবার নীলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়, এরপর পাগলের মতো কিস করতে থাকে নীলা নীলের ঠোঁটে। এটা ভিডিও করে ফেলে তন্নি। সবাই এই দৃশ্য দেখে হা করে তাকিয়ে আছে। পুরো ক্যাম্পাস যেন নিস্তব্ধ হয়ে গেছে। নীলার এরকম কর্মকাণ্ডে নীল তো মুহূর্তের মধ্যে নিস্তব্ধ এক কলা গাছে পরিণত হয়েছে। পুরো মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে নীল, কেননা নীলের ভেতর থেকে সম্পূর্ণ ধোঁয়া বের করে নিজের ভিতরে নেই নীলা। এরপর আকাশে উড়িয়ে দেয়। নীল যেন এখন প্রাণ ভরে দম নিঃশ্বাস নিতে পারছে। অন্যদিকে নীলার এরকম কর্মকাণ্ডে সবাই সেখানে হতবাক হয়ে গেছে। হঠাৎ এমন হওয়াতে সবাই একসাথে হাততালি দিয়ে ওঠে। হঠাৎ করে হাততালিতে হুঁশ ফিরে আসে নীলার। নীলা এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারে যে সে কি করে ফেলেছে। নীলার সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে ভয়ে সেখান থেকে চলে যায় নিজের ক্লাসরুম। নীলা একবার চারদিকে তাকিয়ে লজ্জায় পড়ে যায়, কেননা পুরো ভার্সিটির ছেলে মেয়ে তার দিকে তাকিয়ে আছে। আর তন্নি এখনো ভিডিও ক্যামেরাটা ওপেন করে হা করে তাকিয়ে আছে নীলার দিকে। তন্নিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে নীলা বলে ওঠে, কি ব্যাপার তন্নি, তুই এভাবে তাকিয়েছিস কেন? তাকিয়ে থাকার মতো কাজ করলে তো তাকিয়ে থাকবে। তুই এটা কি করলি? কি করেছি মানে? তুই কি বলতে চাইছিস? শুধু বলতে না, তোকে দেখাতেও যাচ্ছি, ভিডিও করে রেখেছি তোর জন্য যে তুই কি করেছিস। হ্যাঁ দেখা, আমি দেখতে চাই যে আমি কি করেছি, যার জন্য পুরো ভার্সিটি এইভাবে আমার দিকে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। এরপর তনি ফোন থেকে সে ভিডিওটা বের করে দেখাতে থাকে নীলাকে সব ভিডিও দেখে তো নিজেই অবাক হয়ে যায়, কেননা সে কি করে ফেলেছে নিজেও জানে না। ভিডিওটা দেখে রাগের বশে তন্নির ফোনটা মারে এক আছাড়। ফোনটা মুহূর্তের মধ্যে ভেঙে একাকার। এরপর ব্যাগ থেকে একটা টিস্যু বের করে নিজের ঠোঁটগুলো মুছতে থাকে আর চিৎকার করে বলে ওঠে, এই ক্ষেত নীলের বাচ্চাটার এত বড় সাহস, ও আমাকে পুরো ভার্সিটির সামনে কিস করেছে, ওকে আমি মেরে ফেলবো। শোন, ও তোকে করেনি, তুই বরং নিজে থেকে ওকে কিস করেছিস। আর হ্যাঁ, ও তোকে নির্যাতন নয়, বরং তুই তাকে ইফটেজিং করেছিস। চুপ, তুই কথা বললে তোকেও এখানে ক্যালাবো বলে দিলাম। আমি যখন তাকে লিপ কিস করছিলাম তখন তো সে আমাকে বাধা দিতে পারতো, কিন্তু সে তো আমাকে বাধা দেয়নি, বরং সে মজা নিয়েছে। এর শাস্তি ওকে পেতে হবে। দেখ, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এখন কি ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব নাকি ডিলিট করে দেব? কি বললি শাকচুনি?
ওই খ্যাতকে আমি কিস করেছি এই ভিডিওটা তুই সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবি? তোকে তো আজকে খেয়েছি। আরে দাঁড়া, উত্তেজিত হচ্ছিস কেন? তাই তো তোকে জিজ্ঞেস করলাম যে ছাড়বো নাকি ডিলিট করব। তোর ফোনটা তো ভেঙে ফেললাম, যাই হোক মেমোরিটা আমাকে দিয়ে দে। আর চল বাজারে গিয়ে তোকে নতুন ফোন কিনে দিচ্ছি। থাক, তোকে আর ফোন কিনে দিতে হবে না, আর আমি নিজেই কিনে নেব। এখন ক্লাসে যাবি নাকি বাড়ি চলে যাবি? না, আজকে আর ক্লাস করব না, বাসায় যাব। ওকে। এরপর ভার্সিটি থেকে ইয়ামাহা আর 1510টা বাইক বের করে নীলা ও তার দলবল মিলে ছেলেদের মতো পোশাক পরে বাইক চালাতে থাকে হাইরে রাস্তার উপরে। ভার্সিটি থেকে কোনো রকমে ক্লাস শেষ করে নীল বেরিয়ে পড়ে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তার ট্রাকের সবকিছু হিসাব বুঝে নিয়ে নিজে ব্যবসা করতে বের হয়ে যায় তার ঠেলা গাড়ি নিয়ে। আজকে যাবে যেখানে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এমনকি প্রেমিক প্রেমিকা, বিবাহিত অবিবাহিত সবাই সময় কাটাতে যায়। নীল সেখানে তার ঠেলা গাড়ি নিয়ে যায়। আস্তে আস্তে সবাই ভিড় করতে থাকে নীলের দোকানে। সামনে নীল এক এক করে সবাইকে ফুচকা, ঝালমুড়ি, বিভিন্ন রকম খাবার দ্রব্য বিক্রি করতে থাকে। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হতে শুরু করেছে। এমন সময় নীলের দোকানের সামনে একটা ইয়ামাহা আর 15 ব্রেক করে। নীল সেদিকে তাকায়, চিনতে পারে না, কেননা মাথায় তাদের হেলমেট। মাথা থেকে হেলমেট খুলে দোকানের সামনে দাঁড়াতেই নীল চমকে ওঠে, কেননা সেগুলো আর কেউ না, সেগুলো হচ্ছে নীলা আর তার দলবল। নীলা মুচকি হেসে বলে ওঠে, খিরে, তুই তো খুব ধুরন্ধর আর চালাক। ভার্সিটিতে আমার সাথে ওসব করার পরে হাওয়া হয়ে গেলি, তারপর থেকে তো তোরা দেখাইনি। আজকে তোকে বাগে পেয়েছি। শোন, আমাদের জন্য 2 প্লেট ফুচকা দে। দেখেন আপু, আপনাদের দিতে পারবো না, কেননা আপনারা ফকিন্নি, আপনাদের কাছে টাকা নেই। কি বললি শালা খ্যাত? আমরা ফকিন্নি? তুই কি জানিস আমাদের সম্বন্ধে? তোকে আমরা টাকা দিয়ে কিনে নিতে পারি। জানি জানি, আপনার সম্বন্ধে আমার জানা আছে। খেয়ে দিয়ে বলবেন টাকা নেই। এই খ্যাত হাবা গোবা কোথাকার, তুই জানিস তুই কার সামনে বেয়াদবি করছিস? তুই আমাদের অপমান করছিস এতগুলো মানুষের সামনে। অপমান করছে মানে কি? যেটা হয় সেটাই বলছি। টাকা থাকলে খেতে বসেন, না হলে এখান থেকে যান। নীলা এবার নীলের কথা শুনে একটা হাসি দেয়, মুচকি একটা হাসি দিয়ে নীলের উদ্দেশ্যে। ওকে, ঠিক আছে, তুই 2 প্লেট ফুচকা দে। আজকে তোকে শুধু টাকা নয়, পুরো টাকা দিয়ে পুঁতে দেব। এই যে ম্যাডাম, আমাকে টাকা দিয়ে পুঁতে দেওয়া লাগবে না, শুধু আমার খাবারের ন্যায্য দাম দিলেই হবে। ওকে ঠিক আছে, এত লেকচার না দিয়ে দ্রুত দে, তোকে তো আমি ভার্সিটিতে দেখে নেব। কথায় কথা বাড়বে বলে নীল আর কোনো কথা না বলে তাদের 2 প্লেট ফুচকা দেয়। তারপর এভাবে বেশ কয়েক প্লেট ফুচকা দেয়। ধীরে ধীরে প্রায় সন্ধ্যা নামতে শুরু করেছে, সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে। এখন নীল আর তার দোকানটা ভালো করে গুছিয়ে রওনা দেবে বাড়ির উদ্দেশ্যে, কেননা তাকে আবার ট্রেনিং সেন্টারে যেতে হবে ট্রেনিং করতে। নীলারা এখনো বসে আছে। ধীরে ধীরে দোকানের ভিড় কমতে শুরু করেছে। নীল বলে ওঠে, এই যে ম্যাডাম, আপনাদের বিলটা দিয়ে দেন, আমি এখন দোকান নিয়ে বাসায় যাব। ও হ্যাঁ, তুই আমাদের কাছে টাকা পাবি তাই না? তো কত যেন তোর খাবারের বিল হয়েছে? বেশি না, শুধুমাত্র 1580 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন গেলাম। আর হ্যাঁ, বিলটা লিখে রাখিস, সুযোগ সময় বুঝে পরিশোধ করে দেব। মানে কি? মানে পরিষ্কার, তোকে তো আমরা বলিনি যে তোকে আজকে টাকা দিব, তোকে বলেছি টাকা দিয়ে দিব। দেখেন ম্যাডাম, আমার টাকা এখানে না দিলে কিন্তু ভালো হবে না। টাকা এখান থেকে দিয়ে যাবেন। যদি টাকা না দেই তো তুই কি করবি? কি করব মানে? আমার মাথা গরম করবেন না, না হলে কিন্তু যা ইচ্ছে তাই করতে পারি। হ্যাঁ ঠিক আছে খ্যাত, তুই দেখা না কি করতে পারিস, আমিও দেখি। তবে রে। এই বলে নীল রাগের মাথায় ইয়ামাহা আর 15 নীলার পছন্দের বাইকের সামনের হেডলাইটে আঘাতেই ভেঙে ফেলে। নীলা এটা দেখে রেগে মেগে একাকার, নিজের শার্টের কলার ধরে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে আর চিৎকার করে বলে ওঠে, তোর মনে হয় আর এই শহরের টিকা হলো না, মরার পাখনা গজিয়েছে, তাই এই নীলা চৌধুরীর সাথে পাঙ্গা নিয়েছিস। হ্যাঁ, দেখা যাবে কি বাল করতে পারিস তোরা। কাল সকালে বুঝতে পারবি এই নীলা কি জিনিস। তোকে যদি 14 শিকের ভাত না খাইয়েছি তো আমার নাম নীলা না। এরপর নীল সেখান থেকে চলে যায় তার ভাঙা গাড়ি নিয়ে।
নীল সবকিছু গুছিয়ে মাথা ঠান্ডা করে রওনা দেয় নিজের বাড়ির উদ্দেশ্যে। আজকেও হঠাৎ সামনে দেখা হয় সেই ছেলেগুলোর সাথে। ছেলেগুলো নিজের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, কিরে চান্দু, একা একা এভাবে লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছিস? আমাদের কথা কি তুমি ভুলে গেছিস? দেখ, তুই কিন্তু আমাদের ভুলে গেলেও আমরা তোকে ভুলিনি। তাই তো তোর বিনা নিমন্ত্রণে চলে এলাম নিমন্ত্রণ খেতে। নীল কি বলবে ভেবে পায় না। এত কষ্ট করে রোজগার করে আর এখানকার কিনা বখাটেগুলো দল বেড়ে এসে সবকিছু লুটপাট করে চাঁদাবাজি করে নিয়ে চলে যায়। তাই নীল আগে থেকে চালাকি করে রেখেছিল। নীল এটা ভেবে মুচকি একটা হাসি দিয়ে আবার বলে ওঠে ছেলেগুলোর উদ্দেশ্যে, না ভাই, আমি কি আপনাদের বলতে পারি? তাছাড়া আপনাদের সাথে দেখা হচ্ছিল না, তাই চাঁদা দিতে পারিনি। আপনাদের চাঁদাটা আমি রেডি করে রেখেছি। আজকে তেমন একটা বেশি ইনকাম করতে পারি নাই, দোকানে ঝামেলা হয়েছিল তাই। দেখ, এই টঙ্কির মাথায় টঙ্কি ভেঙে খাবার চেষ্টা করবি না। এই পুরো অঞ্চলে শুধুমাত্র তোর নামেই শোনা যায়। সবচেয়ে বিখ্যাত তোরই মার্কেট চলে এই এলাকায়। তা চলে ভাই, কিন্তু আজকে ঝামেলা হওয়ার কারণে ইনকাম হয় নাই। যা ইনকাম হচ্ছে তার অর্ধেক দিয়ে এখান থেকে কেটে পড়। নীলার কোনো কথা না বলে মুচকি একটা হাসি দিয়ে পকেট থেকে 200 টাকা বের করে ছেলেগুলোর হাতে দেয়। তারপর সেখান থেকে চলে যায়। আজকে নীলের প্রায় বাজারে 5085 টাকা ইনকাম হয়েছে। আগে থেকে সে চালাকি করে 200 টাকা রেডি করে রেখেছিল। বাকি টাকাটা সে লুকিয়ে রেখেছিল আলাদাভাবে। নীল চলে আসে সেই বস্তিতে। এখন খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার ট্রেনিং সেন্টারে যায়। আজকে ট্রেনিং সেন্টারে পরীক্ষা, কেননা এতদিন সে যা শিখেছে তার একটা সার্টিফিকেট এই পরীক্ষার মাধ্যমে তৈরি হবে। নীল মোবাইল সার্ভিসিং এর সমস্ত কিছু কোচিং এ থাকা প্রশ্নের উত্তর ভালোভাবে খাতায় লিখে এবং মৌখিক প্রশ্নের উত্তর দেয়। রেজাল্ট দিবে কাল বিকেলে। বাইরে কোথাও আড্ডা না দিয়ে সোজা চলে আসে নীল তার সেই বস্তিওয়ালার রিকশার মালিক রমজান চাচার কাছে। সেখানে এসে তো নীলের পুরো মাথা বিগড়ে যায়। কেননা চমকে যায় নীল, আতঙ্কে পড়ে যায় নীল। কেননা পুরো জায়গা শুনশান, ভেঙে চুরে একাকার রক্তের স্রোত বয়ে যাচ্ছে। শুকনো বালু মাটিতে যেন রক্তের তাজা রক্তাক্ত গন্ধ পেয়ে মরিয়া হয়ে উঠেছে। কেননা পুরো জায়গাটা জুড়ে শুধু রক্তে রক্তাক্ত হয়ে গেছে। তাই তো আতঙ্ক নিয়ে সামনে তাকিয়ে নীল অবাক। কেননা রক্তমাখা শরীর মাটিতে ছটফট করছে মৃত্যুর যন্ত্রণায়। রমজান চাচা নীল চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে বলে ওঠে, চাচা, তোমার এটা কি হয়েছে চাচা? তোমাকে কে মারলো চাচা? রমজান চাচা আর কোনো কিছু বলতে পারে না, কেননা ব্যথায় পুরো শরীর ক্লান্ত হয়ে পড়েছে। নীল আবারও বলে, চাচা কি হলো চাচা? একবার বলো আমাকে, তোমাকে কে মেরেছে চাচা? খোদার কসম, তাকে দুনিয়া থেকে সরিয়ে দিব। রমজান চাচা কোনো কথা বলতে পারে না। অবশেষে রমজান চাচা হাজারো ব্যথা নিয়ে, হাজারো যন্ত্রণা নিয়ে নীলের হাতটা ধরে বলে ওঠে, বাবা, ওরা খুব কুখ্যাত সন্ত্রাসী। ওরা হচ্ছে এই শহরের টোকাই, এ শহরের চাঁদাবাজি করে। ওই যে ওদের ছবি। নীল চাচার হাত থেকে ছবিগুলো নিয়ে পুরো অবাক হয়ে যায়। কেননা এগুলো তো সে ছেলেগুলো যেগুলো নীলকে প্রতি সময় রাস্তায় বাধা দিয়ে তার কাছ থেকে জোরপূর্বক চাঁদা নিত। নীল এবার পুরো ঘটনাটা বুঝে গেছে। নীল কিছু বলতে যাবে তার আগে আবার রমজান চাচা বলে ওঠে, বাবা, ওরা আমাকে মেরে ফেলেছে। আমি ওদের চাঁদা দেই নাই বলে। ওরা আমার সম্পত্তি ও জায়গা দখল করতে এসেছিল। আমি বাধা দেওয়াতে ওরা আমাকে ছুরি দিয়ে আঘাত করে। আমার এই সম্পদগুলো রক্ষা করিস। আমার পরিবারে তেমন কেউ নেই, সবাই বিদেশে থাকে। তাই আমার এই কষ্টের সম্পদগুলো তুই কোনো একটা এতিমখানায় দিয়ে দিস। ঠিক আছে চাচা, আমি আপনাকে কথা দিলাম, আপনার মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। রমজান চাচা আর কোনো কিছু বলতে পারে না। তার আগে শেষ নিঃশ্বাস সেখানেই ত্যাগ করে। এরপর নীল সেখান থেকে চলে যায়। তারপর এলাকার কিছু মুরব্বী মানুষকে নিয়ে রমজান চাচার দাফন কাফন শেষ করে সেখান থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। নীল ভীষণ ভেঙে পড়ে। কেননা এই অচেনা শহরে এই প্রথমেই রমজান চাচার সাথে তার পরিচয় হয়েছিল। আর আজকে কিনা সে মানুষটা আর নেই, এই পৃথিবীতে নেই। নীলের খারাপ লাগছে। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। এই 2 দিন নীল বাসার বাইরে যায়নি, বাসার ভেতরেই ছিল। রমজান চাচার সবকিছু বিক্রি করে দিয়ে
ভালো একটা এতিমখানা তৈরি করে সেখানে ছেলে মেয়েদেরকে দেখাশোনার দায়িত্ব নিয়েছে নীল। এদিকে নীলের কারিগরি মোবাইল সার্ভিসিং এর পরীক্ষার সার্টিফিকেট দেওয়া হয়েছে। নীল সহ প্রায় 70 জনের মতো ফার্স্ট হয়েছে। এরপর নীল নিজে একটা মোবাইল সার্ভিসিং এবং মোবাইল কোম্পানি তৈরি করে যেখানে সে 70 জনকে নিয়ে কাজ করতে থাকে। অন্যদিকে নীল ব্যাংকের সমস্ত টাকা পরিশোধ করে ফেলেছে। ছোট কোম্পানিতে নীল সহ সবাই মোটামুটি ভালো পরিশ্রম করছে। নীল নিজে মোবাইল ফোন তৈরি করছে, এমনকি নিজের মোবাইল সার্ভিসিং এর কাজ করছে। কোম্পানিটা তেমন বড় না হয় নীল এখনো ঠেলাগাড়ি নিয়ে রাস্তায় বাদাম বিক্রি করছে। আজকেও নীল বাদাম বিক্রি করতে বের হবে। এর আগে নীল কিছু ধারালো অস্ত্র একত্রিত করে কামারের দোকানে যায়। সেখানে গিয়ে বলে ওঠে, এই যে চাচা, এই লোহাগুলো দিয়ে আমাকে একটা বড় রামদা তৈরি করে দিন, যেটায় প্রচণ্ড ধার থাকবে, যেন এক কোপে 3টা কলা গাছ কাটতে পারে। নীলের কথা মতো কামার সমস্ত লোহা নিয়ে একত্রিত করে নীলের কথা মতো একটা রামদা তৈরি করতে থাকে। দেখতে দেখতে রামদা তৈরি হয়ে যায়, অনেক ধারালো একটা রামদা। কামারকে কিছু টাকা দিয়ে বেরিয়ে পড়ে নীল। সেখান থেকে এরপর নিজের গাড়িতে করে রামদাটা ভালো করে লুকিয়ে নিয়ে বেরিয়ে পড়ে বাদাম বিক্রির উদ্দেশ্যে। অন্যদিকে নীলা এবং তন্নি থানায় কমপ্লেন করে নীলে নামে, কেননা নীলার বাবা একজন ডিআইজি 2 দিন ভার্সিটিতে পড়ে যায় নীলের খোঁজ, কিন্তু নীলার ঠিকানা না জানায় নীলকে খুঁজতে তাদের বেশ অসুবিধা হচ্ছে। নীল বিভিন্ন পার্ক এবং ভার্সিটির সামনে বাদাম বিক্রি করতে থাকে। দেখতে দেখতে বেশ অন্ধকার হতে শুরু করেছে। রাত 8টা বেজে যায়। সবকিছু গুছিয়ে ঠিকঠাক করে নীল বেরিয়ে পড়ে তার বাড়ির উদ্দেশ্যে, কেননা সেখান থেকে তাকে যেতে হবে তার মোবাইল সার্ভিসিং গ্রুপ অ্যান্ড কোম্পানির উদ্দেশ্যে। নীল আজকে যে শহরে ঢুকেছিল সেই শহর থেকে বের হয়ে মেন শহরে আস্তে আস্তে রাত 9টা বেজে যায়। নীল নিজের মতো করে ঠেলা গাড়ি নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। এমন সময় পেছন থেকে কেউ ডাক দিয়ে বলে ওঠে, কি রে, তোকে কি বলেছিলাম মনে নেই? তোকে যে বলেছিলাম রাস্তায় এদিকে ওদিকে কোথাও দেখলে সালাম দিবি আর আমাদের চাঁদাটা দিয়ে যাবি, তা না করে তুই লুকিয়ে কোথায় যাচ্ছিস? নীল উপরোক্ত কথাগুলো শুনে পেছন ঘুরে তাকিয়ে দেখতে পায় ছেলেগুলো যারা চাঁদা তুলে এবং ছবিতে এদের ছবি ছিল, যেগুলো রমজান চাচাকে মেরেছে। রমজান চাচার মৃত দেহটা যখন নীলের চোখে ভেসে ওঠে তখন চোখগুলো লাল রক্ত ধারণ করে। নীল রেগে মেগে একাকার। তবে নীল নিজেকে শান্ত করে মুচকি হেসে ছেলেগুলোর উদ্দেশ্যে বলে ওঠে, না, আসলে ভাই আপনাদেরকে খুঁজছিলাম কয়েকদিন ধরে, কিন্তু আপনাদের খুঁজেই পাচ্ছিলাম না। কি রে, তুই কি বলছিস? কোনো সুযোগ হাতছাড়া করবি না? তোর মুখে আজকে কেমন যেন অন্য কথা শুনছি। হ্যাঁ, কেন না, এতদিন শুধু তোদেরকে চাঁদা দিতাম, কিন্তু আজকে শুধু চাঁদা না, চাঁদার সাথে তোদের ডিসকাউন্টটাও দিব। কি রে, তোর তো সাহস দেখছি দিন দিন বেড়ে যাচ্ছে। তুই আমাকে তুই তুকারি করছিস। এখন তো শুধু তোকে তুই তুকারি করেছি, এরপর সাহস কাকে বলে সেটা প্র্যাকটিক্যালি বোঝাবো। টনি হান্দির পোলারে ধর, ওরে আজ বোঝাবো এই লিডার কি জিনিস। নীল ছেলেগুলোর মুখে এই কথা শুনে মুচকি একটা হাসি দেয়। কয়েকটা ছেলে যখনই নীলকে ধরতে এগিয়ে আসবে তখন নীল তার গোপন স্থান থেকে সে বড় ধারালো রামদা বের করে পরপর দুজনে 2 হাত করে 4 হাত কেটে ফেলে। ছেলেগুলোর সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে, ছটফট করতে থাকে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে, ব্যথায় চিৎকার করতে থাকে। ছেলেগুলোর এরকম করুণ অবস্থা দেখে চমকে ওঠে তাদের লিডার। ছেলেগুলোর লিডারের গলা শুকিয়ে গেছে। হঠাৎ করে চোখের নিমিষে এমন ঘটে যাওয়াতে থমকে যায় পুরো জায়গাটা। 2টি ছেলের এরকম করুণ অবস্থা দেখে আরো বেশ কয়েকটা ছেলের সামনে এগিয়ে আসে। নীল তাদের সাথেও মোকাবেলা করতে থাকে। এলোপাথারি ছেলেগুলোকে কোপাতে থাকে, কলা গাছের মতো প্রায় কয়েক টুকরো করে ফেলে। ছেলেগুলোকে ক্ষত বিক্ষত খণ্ড খণ্ড দেহগুলো ছেলেগুলোর রাস্তার উপরে পড়ে থাকে। ছেলেগুলোর এরকম ক্ষত বিক্ষত শরীর দেখে তাদের লিডার ভয়ে কাঁপতে শুরু করেছে। ভয়ে গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। কি করবে লিডার বুঝতে পারে না। নীল পাগলের মতো উচ্চস্বরে হাসতে থাকে, কেননা যেখানে নীল এই শহরে একটা ইঁদুর ছিল সেখানে আজকে সে সিংহ হয়েছে। যে লিডার কিনা তার কাছে চাঁদা চাইতো
আজকে সেই লিডার তার সামনে ভয়ে কাঁপতে শুরু করেছে। এটা দেখে নীল বেশ খুশি হয়েছে। শুধু খুশি নয়, মহা খুশি। লিডার বলে ওঠে নীলের উদ্দেশ্যে, এই কে তুই, আর এভাবে আমাদের দলের ছেলেগুলোকে মারছিস কেন? তুই কি পুরোপুরি পাগল হয়ে গেছিস নাকি যে আমাদের দলের ছেলেগুলোকে মারছিস? তুই কিন্তু প্রাণে বাঁচবি না, প্রাণে তোকে মরতে হবে। চুপ শালা শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা কোথাকার! তোর সাহস হয় কি করে তুই এই শহরে চাঁদাবাজি করবি? আর রুখে দাঁড়াবার মতো কেউ থাকবে না? দেখ, সময় আছে, কিন্তু এখনো সময় আছে। নিজের মৃত্যুটা তুই ডেকে আনিস না। ভালোই ভালো এখান থেকে চলে যা, তোকে আমি মাফ করে দিব। এই কথা শুনে নীল দৌড়ে গিয়ে এক কোপে লিডারের শরীর থেকে এক হাত আলাদা করে ফেলে। লিডার নামে ছেলেটি ব্যথায় রাস্তার মাঝে বসে পড়ে। নীল হাসতে থাকে, চতুর্পাশ দিয়ে একটা গোল বৃত্ত এঁকে দেয়। এরপর নীল বলে ওঠে, তোর শরীরটাকে এখানে টুকরো টুকরো করে গরুর মাংসের মতো পিস পিস করে রেখে যাব, রাস্তার কুত্তাদের ভক্ষণ হওয়ার জন্য। কথাটা বলে লিডারকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলে অস্তিত্বহীন দেহগুলোকে। রাস্তার মাঝে শুয়ে দিয়ে তাদের উপরে লাল কাপড় ফেলে দিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় নীল। এরপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে 11টার দিকে নিজের কোম্পানির উদ্দেশ্যে রওনা দেয়। কোম্পানিতে মোটামুটি ভালোই কাজ চলছে। এরই মধ্যে প্রায় নতুন কয়েকটার অ্যান্ড্রয়েড ফোন বের হচ্ছে। মার্কেটে কয়েকদিনের মধ্যে সেগুলোকে সাপ্লাই দেবে। নীল অন্যদিকে মোটামুটি ট্রাক করে ভালো ইনকাম হচ্ছে। চলুন, গল্পের এদিকটা তো অনেক শুনলাম, এখন গল্পের অন্য দিকটা শুনে আসি। নীলের পরিবার যেখানে নীলকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছিল, তার পরিবারের কারণে নীলকে তার বন্ধুরা অনেক খোঁজার পরও নীলের কোনো খোঁজ খবর পায় না। এদিকে নীলের কোনো খবর পাচ্ছে না। নীলকে প্রায় পুরো পরিবার ভুলে গেছে বলেই চলে। কিন্তু মিথ্যা বেশি দিন চাপা থাকে না, একদিন বের হয়ে আসে ঠিকই। তেমনই তার ভাবির ছলনাও মিথ্যা। মিথ্যার পর্দা ফাঁস হয়ে যায় পুরো পরিবারের সামনে। নীলের ভাবি একদিন ফোন করে হঠাৎ করে তার পুরনো ভার্সিটি লাইফের বান্ধবীর সাথে কথা বলছিল। তখনই তার ভার্সিটি লাইফের বান্ধবী বলে ওঠে, এই আখি, আমি শুনেছিলাম তোর ছোট দেবরটা নাকি তোর সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, পরে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর নাকি কোনো খোঁজ খবর পাসনি আর? কার কথা বলছিস? ওই নীলবাদরের কথা বলছিস, যেটা শুধু খেতো আর বসে বসে থাকতো? মানে কি? আমি তো কোনো কিছুই বুঝলাম না, একটু খুলে বল তো শুনি। সবকিছু ছিল আমার একটা পরিকল্পনা। আমি মিথ্যে বলে ওকে ফাঁসিয়ে এই বাড়ি থেকে বের করেছি, নয়তো এত বড় একটা হাঁদারাম নাদান পোলা বাড়ি থেকে শুধু বসে বসে খেত, কোনো ইনকাম করতো না, কোনো বাড়ির কাজও করতো না। তোর কি হয়েছে? ও তো ওর ভাই, ওর বোন, ওর বাবা মার টাকা দিয়ে খেত, তাতে তোর কি সমস্যা ছিল? ওই নীল কুত্তাটা বাড়িতে শুধু বসে বসে খেত, আমার সব কাজ করে খেতাম, ওকে শুধু শুধু কেন বসে খাবো? তাই এই মিথ্যে বলে ছলনা করে মিথ্যে অপবাদ দিয়ে আমি সকলের সামনে ওকে ছোট করে বাড়ি থেকে বের করে দিয়েছি। এরপর কোথায় গেছে আর জানি না, কোনো খোঁজ খবর পাইনি। হয়তো এতদিনে কোথাও মরে পচে গেছে, কেননা আজকে তো প্রায় 2 থেকে 2.5 বছর হয়ে যাচ্ছে বাড়ি থেকে চলে যাবার। ছি আখি, তুই এত খারাপ, এত নিচু মনের তোর একটা মন, আমি জানতাম না। আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যা যা, তোর সাথে যে আমাকে কথা বলতেই হবে তা তো আর নয়। তার ভাবি আরো কিছু বলতে যাবে, হঠাৎ করে দরজার ওপাশ থেকে সমস্ত কথা শুনে দরজার আড়াল থেকে বের হয়ে আসে নীলের বড় ভাই সাগর। সাগরকে দেখে চমকে ওঠে আখি, ভয়ে আখির গলা শুকিয়ে যায়। কি বলবে বুঝতে পারে না। সাগর আর একমত দেরি না করে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে আখির গালে। আখি থাপ্পড় খেয়ে খাটের উপর গিয়ে ছিটকে পড়ে। এরপর সাগর আখির চুলের খোপা ধরে টানা হিচড়া করে নিচে ড্রয়িং রুমে নিয়ে যায়। এরপর সেখানে গিয়ে আরো বেশ কয়েকটা থাপ্পড় মারে বউকে মারছে দেখে সাগরের মা বলে ওঠে, কিরে সাগর, তুই এভাবে বৌমাকে মারছিস কেন? তোর তো দেখছি সাহস বেড়ে গেছে। মা, সাহস আমার না, সাহস ওর বেড়েছে। ওর জন্য নীল আমাদের কাছ থেকে অনেক দূরে। হঠাৎ করে নীল নামটা শুনে সবাই চমকে ওঠে, কেননা প্রায় বিগত 2 থেকে 2.5 বছর পর কেউ এই নীল নামটা এই বাড়িতে উচ্চারণ করলো। নীলকে প্রায় সবাই ভুলে গিয়েছিল। সাগর আবার বলে ওঠে, এই কাল নাগিনীর জন্য আজকে আমার ভাই আমাদের থেকে অনেক দূরে।
এর একটা মিথ্যে ছলনার জন্য আমরা সবাই নীলকে ভুল বুঝে বাইরে বের করে দিয়েছিলাম। মানে কি? আমি তো কোনো কিছুই বুঝলাম না, খুলে বলতো। এরপর সাগর এক এক করে সমস্ত ঘটনা খুলে বলে সবটা শুনে তার শাশুড়ি মা আরো বেশ কয়েকটা থাপ্পড় মারে আখিকে। সাগর বলে ওঠে, শোন, তুই একটা কাল নাগিন, তোকে আমি ডিভোর্স দেব যদি আমার ভাই বাড়িতে না ফেরে। আর যতদিন না আমার ভাই বাড়িতে ফিরছে ততদিন তুই এই বাড়িতে আর থাকতে পারবি না। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি। সাগর আর কোনো কথা না শুনে আখিকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এরপর আখি কান্নাকাটি করে অনেক, তারপরও তাকে বাড়ির ভিতরে কেউ ঢোকায় না। আখি আর কোনো কিছু উপায় না পেয়ে নিজের বাপের বাড়ি চলে যায়। সেখানে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর সেখানেও আখিকে অনেক গালাগালি এবং মারধর করে। এরপর থেকে সবাই নীলকে খুঁজতে থাকে পাগলের মতো। নীলের বাবা মা তো কান্নায় ভেঙে পড়ে, নীলের মা তো অসুস্থ হয়ে পড়েছে নীলের জন্য, কেননা নীল সবচেয়ে পরিবারের ছোট সন্তান এবং সবচেয়ে আদরের। মিথ্যা অপবাদে অকারণে ছেলেটিকে বের করে দেওয়ার কারণে আজকে তারা সবাই মিলে কান্না করছে। অন্যদিকে কাজে ব্যস্ততা ও সময়ের অভাবে ভার্সিটি তেমন আসতে পারে না নীল। আজকে নীল ভার্সিটিতেও এসেছে, তবে আগের পোশাকে নয়, বেশ ভালো দামি পোশাক পরে এসেছে। আগের থেকে স্মার্ট হয়ে এসেছে, তাই চিনতে পারে না সবাই অবাক হয়েছে। নীলা নীলকে দেখে বলে ওঠে, কি রে খ্যাত, আজকে এত স্মার্ট হয়ে এসেছিস? তা কোনো শোরুম থেকে বা শপিং মল থেকে এই পোশাকগুলো চুরি করে এনেছিস নাকি? তোকে আজকে সুযোগ পেয়েছি, সেদিনের পর থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছিলাম না। চুরি করা আমাদের স্বভাব নয় বা কারো হক মেরে দেওয়া। এসব বড়লোক বাবার দুলালি মেয়েদের কাজ, যারা অন্যের খাবার খেয়ে টাকা না দিয়ে সেখান থেকে চলে আসে পালিয়ে। দেখ, তুই কিন্তু আমার সাথে তর্কে গিয়ে ভালো করছিস না। তোর কপালে এমনিতেই দুঃখ আছে, এরপর যদি আমার সাথে তর্ক করেছিস তাহলে তোর কপালটা শুধু দুঃখে নয়, খারাপে পরিণত হবে। নীল কোনো কথা না বলে নিজের ক্লাসরুমে চলে যায়। ক্লাসে মাত্র প্রবেশ করেছে, হঠাৎ করে ক্লাসের সামনে কয়েকজন পুলিশ এসে দাঁড়ায়। তাদের মধ্য থেকে পুলিশ বলে ওঠে, এখানে নীলকে? নীল যদি থেকে থাকো তাহলে বের হয়ে আসো আর আমাদের সাথে থানায় চলো। আমি নীল। বেটা থানায় চল, শ্বশুরবাড়ি গিয়ে ভালো করে আপ্যায়ন খেলে বুঝতে পারবি ডিআইজির মেয়ের সাথে বেয়াদবি করার পরিণাম কি। এই বলে নীলকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে গাড়িতে করে থানার উদ্দেশ্যে নিয়ে যায়। থানার ভিতরে নিয়ে গিয়ে থানার হেড অফিসার একটা ফাইল পড়ছিল, যার কারণে মুখ দেখা যায় না। কনস্টেবল গিয়ে বলে ওঠে, স্যার, এই ছেলেটা নিয়ে এসেছি যে আপনার মেয়েকে বিরক্ত করত। কথাটা শুনে অবাক হয়ে যায় লোকটি। তারপর লোকটি ফাইলটা রেখে সামনে তাকাতেই অবাক হয়ে যায়। দুজনকে দেখে নিল। আর ওই পুলিশ অফিসারটা ওকে একে অপরকে দেখে বিস্মিত, কেননা তারা আগে থেকে একে অপরকে চিনত। পুলিশ অফিসারটি বলে ওঠে, আরে নীল, তুমি এখানে কি করছো? স্যার, এই আপনার মেয়েকে বিরক্ত করত আর এর নামেই আপনার মেয়ে মামলা করেছে। তাই নাকি? তুমি এখান থেকে যাও, আমি দেখছি ব্যাপারটা। নীল, এসব কি আমি কি শুনছি? তোমার ব্যাপারে আমি তো ভাবতাম তুমি এমন না। স্যার, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করা ছেলে। দুবেলা দুমুঠো খেতে গেলে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, আর আপনার মেয়ে কিনা আমাদের মতো গরিব ছেলে মানুষদের উপরে অত্যাচার করে। এরপর নীল সমস্ত ঘটনা খুলে বলে ডিআইজিকে। ডিআইজি শব্দ শুনে বেশ লজ্জিত হয়। পুলিশ অফিসার বলে ওঠে, সরি বাবা, আসলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। সত্যি আমার মেয়েটাকে একটু বেশি আদর ভালোবাসা দিয়ে বড় করিস তো, তাই সে এমন হয়ে গেছে। বাই দ্য ওয়ে, তুমি কি করছো এখন? তোমাকে পুলিশের চাকরি দিতে চাইলাম, তুমি বললে করবে না, এখন কি করো? সত্যি কথা বলতে তেমন কিছু করি না স্যার। ছোট্ট একটা ট্রাক আছে, এর পাশাপাশি মোবাইল সার্ভিসিং এর কাজ শেখার পর নিজে একটা মোবাইল কোম্পানি দিয়েছি। যে কোম্পানিটা নতুন ফোন প্রায় কয়েক হাজার মার্কেটে তুলতে চলেছি। ভাবছি আজকে সন্ধ্যায় একটা রেস্টুরেন্টে উদ্ভাবন করব। ও মাই গড, সত্যি? তুমি করে দেখিয়েছো। তোমার কথার সাথে তোমার কাজের মিল আছে। চাকরি নয়, বরং ব্যবসা করে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করেছো। অবশ্যই তুমি সাকসেস হবে। তোমার কোম্পানির রেস্টুরেন্টের নাম কি?
শুধু একটা কোম্পানি, এবং কোম্পানিটা এখনো ছোট। কোম্পানির নাম হচ্ছে আপনার নীল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। রেস্টুরেন্টের নাম হচ্ছে ইটালি অ্যান্ড 5 স্টার রেস্টুরেন্ট। আপনার দাওয়াত থাকলো, আজকে রেস্টুরেন্টে উদ্ভাবন করব, আপনি অবশ্যই আসবেন। যাওয়ার চেষ্টা করবো নীল। তোমার মতো একজন সফল মানুষকে সামনে থেকে কথা বলতে পারে আমি সত্যি অনেক খুশি। সামনে এগিয়ে যাও, কোনো সাপোর্ট লাগলে বলবে। আর নীলা যদি তোমার সাথে কলেজে কোনো ঝামেলা করে শুধু আমাকে একটা ফোন দেবে, এটা আমার গাইড। এরপর নীল আর কোনো কথা না বলে থানা থেকে বেরিয়ে যায় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। ভার্সিটিতে সোজা নিজের বাড়িতে চলে যায়। হ্যাঁ, নীল এখন আর বস্তিতে থাকে না, এখন শহরে নিজের একটা ছোট্ট বাড়িতে থাকে, যেখানে নীল নিজে একটা বাড়ি ভাড়া নিয়েছে। সময় করে এতিমখানার ছেলে মেয়েদের সময় দেয়, এর পাশাপাশি নিজের কাজে মন দেয়। আগে বাদাম বিক্রি করতো, এখন বাদাম বিক্রি না করে নিজের কোম্পানির হাল ধরেছে সে। নীল তো রেস্টুরেন্টটা উদ্বোধন করে দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। নীলা সহ তার কিছু বন্ধু রেস্টুরেন্টে এসেছে, নীল সেখানেই ছিল। নীল এখন কোটিপতি বিজনেসম্যান, টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি অনেক কিছুর মালিক। কোম্পানিটা আগের থেকে অনেক বড় হয়ে গেছে। এখন শুধু তার একটা কোম্পানি নয়, প্রায় 64 জেলার মধ্যে প্রায় 35টা জেলায় তার কোম্পানি আছে। বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট আছে। নীলা খাবার অর্ডার দেয়, ওয়েটার খাবার নিয়ে আসে। এমন সময় নীলা ও তার বন্ধুদের গায়ে ভুলবশত পানির গ্লাস পড়ে যায়। এটা দেখে সেখানকার একটা ছেলে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে ওয়েটারকে। এই দৃশ্যটা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল নীল। নীল খুব সাধারণ পোশাক পরে রেস্টুরেন্টে এসেছিল, কেউ জানতো না যে নীল হচ্ছে এই রেস্টুরেন্টের মালিক। নীল সেখানে এসে দাঁড়ায়, এরপর বলে ওঠে, আপনি ওকে থাপ্পড় মারলেন কেন? কি রে ফকিন্নি খ্যাত কোথাকার, তুই এত বড় রেস্টুরেন্টে ঢোকার সাহস পেলে কোথা থেকে? আর ওকে কেন থাপ্পড় মেরেছিস সেটা তোকে বলতে যাব কেন? ম্যাডাম, আমি জিজ্ঞাসা করেছি ওকে থাপ্পড় মারার কারণটা কি। বাড়তি কথা আমি পছন্দ করি না। ওকে শুধু থাপ্পড় মেরেছি, আমি হলে তো জুতো দিয়ে মারতাম। ওর সাহস হয় কি করে আমাদের এত দামি পোশাকে পানি ফেলে? এ কথা শুনে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে নীলা। ও সেই ছেলেটার গালে থাপ্পড় খেয়ে হতবাক হয়ে যায়। এরপর নীল বলে ওঠে, গেট আউট। তোর সাহস হয় কি করে আমাদের গায়ে হাত দেওয়ার? তোকে যদি শেষ না করে দিয়েছি, আমার নাম নীলা না। তোরা এখান থেকে বের হবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করব? এই রেস্টুরেন্টের মালিক সহ ম্যানেজারকে দেখে নিব। এরপর ওখান থেকে বেরিয়ে পড়ে তারা সবাই। নীল বলে ওঠে, আমার এমন কোনো কাস্টমারের প্রয়োজন নেই যে কাস্টমারগুলো আমার স্টাফদের ওপর হাত তুলবে। ম্যানেজার, তোমাকে সতর্ক করলাম, আমার কোনো স্টাফদের যদি অসম্মান হয়েছে তোমার চাকরি থাকবে না। নীলের এরকম ভালো ব্যবহার দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই নীলের জন্য হাততালি দেয়। পরিবারের সবাই নীলকে খুঁজতে থাকে, নীলের কোনো খোঁজ খবর পায় না। নীলা আজকে কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি ধন সম্পদ, অনেক সম্পদের মালিক সে। নীলের নাম সুনাম সম্মান খ্যাতি ছড়িয়ে পড়ে। বিভিন্ন টেলিভিশন এবং সংবাদ খবরের কাগজে শুধু নীলকে নিয়ে সমালোচনা। কেননা নীল 0 থেকে 100 পরিণত হয়েছে, 0 থেকে হিরো হয়েছে। তাই সে সকল বেকার ছেলে মেয়ের এক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে নীলা যে ছেলেটাকে ভালোবাসতো, সে ছেলেটাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বাবা মায়ের একমাত্র সন্তান নীলা। এর জন্য নীলার বাবা ডিআইজি সাহেব মেয়ের কথায় রাজি হয়ে যায়। ধুমধাম করে বিয়ের আয়োজন করেছেন নীলার বাবা। নীলার এখনো অহংকার কমেনি। নীলার বিয়েতে দেশের সবচেয়ে বড় বিজনেসম্যানের দাওয়াত করেছেন ডিআইজি সাহেব, মানে নীলকে দাওয়াত করেছেন। বিয়েতে অনেক মানুষ, ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছে। নীল রওনা দিয়েছে বিয়ে বাড়ির উদ্দেশ্যে। নীলের সামনে পিছনে প্রায় 30টি গাড়ি, যেখানে প্রত্যেকটা গাড়িতে নীলের 4টা করে সিকিউরিটি গার্ড আছে। নীল একটা লাল রঙের বিএমডব্লিউ কারে করে রওনা দিয়েছে বিয়ে বাড়ির উদ্দেশ্যে। যে রাস্তা দিয়ে নীল যাচ্ছে সবাই সেদিকে হাঁ করে তাকিয়ে আছে। বিয়ে বাড়ির গেটের সামনে এক এক করে থামে গাড়িগুলো। বডিগার্ডগুলো দৌড়ে গিয়ে নীলের গাড়ি দরজা খুলে দেয়। মুহূর্তের মধ্যে বিয়ে বাড়িতে ছড়িয়ে পড়ে দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান নীল চৌধুরী। বিয়ে বাড়িতে এসেছে খবরটা শুনে সবাই সেদিকে নীল চৌধুরীকে দেখতে ভেঙে যায়। হিরোদের স্টাইলে গাড়ির ভিতর থেকে সর্বপ্রথম পা বের করে, এরপর একটা হাত
এরপর বাকি অংশ সর্বশেষ নিজের মুখটা বের করে। নীলের পরনে আছে কালো রঙের কোট, সাদা রঙের টি শার্ট, চোখে রঙিন সানগ্লাস, পায়ে কালো কেস এবং দামি কালো প্যান্ট, মুখে চাপ দাড়ি, মুখের সৌন্দর্য ও মায়া অসম্ভব সুন্দর। উজ্জ্বল ফর্সা গায়ের রং, কেউ চিনতে পারে না নীলকে। নীল এবার পরনে থাকা চশমাটা খুলে ফেলে। খোলার সাথে সাথে নীলকে দেখে সবাই চমকে যায়। নীলা সহ সবাই হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলকে দেখে। কেননা নীল তো শুধু কোটিপতি নয়, স্মার্ট নয়, হ্যান্ডসাম নয়, পুরো বিদেশিদের মতো রাজকুমার লাগছে। সিনেমার হিরোদের স্টাইলে বডিগার্ড নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। নীলের সামনে দুইজন বডিগার্ড, তারপর নীল, তারপর বাকি সব বডিগার্ড এমন ভাবে আসছে যেন চোখ তুলে শুধু তাকিয়েই থাকি। এই মুহূর্তে যেন কেউ চোখের পাতা ফেলছে না। নীলকে এই জায়গায় দেখে সবাই অবাক। নীল কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। নীল সামনে এসে দাঁড়াতেই ডিআইজি সাহেব এসে বলে ওঠে, বাবা তুমি এসেছ, আমি খুব খুশি হয়েছি যে তোমার মতো একজন ব্যস্ত মানুষ আমার মেয়ের বিয়েতে এসেছে। হঠাৎ করে নীলের হবু স্বামী চিৎকার করে বলে ওঠে, বাবা সেদিন এই ছোট লোকটা রেস্টুরেন্টে আমাদের থাপ্পড় দিয়েছিল, একে তো আজকে এখানেই মেরে ফেলবো। নীল এটা শুনে মুচকি একটা হাসি দেয়। নীলার হবু স্বামী যখনই মারতে যাবে তখনই তার বাবা ছেলেটাকে থামিয়ে বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে ওঠে, জানোয়ার কোথাকার, তুই জানিস উনি কে? মাপ চা ওনার কাছে। উনি হচ্ছে বাংলাদেশের টপ এবং সবচেয়ে সেরা বিজনেসম্যান, মানে হচ্ছে নীল চৌধুরী। নীল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক এবং এই বাংলাদেশে প্রায় 444টিরও বেশি রেস্টুরেন্ট আছে ওনার, কোম্পানি 35টিরও বেশি। আর তুই কি না তাকেই ছোট লোক বলছিস? বেয়াদব কোথাকার। নীলের পরিচয় শুনে নীলা সহ সবাই হতবাক হয়ে যায়। তার থেকেও অবাক হয়ে যায় দূরে দাঁড়িয়ে থাকা একটা পুরো পরিবার। ভয় কেউ সামনে আসতে পারে না। ছেলের এরকম সফলতা দেখে চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে তাদের। হ্যাঁ, সেগুলো আর কেউ না, নীলের বাবা মা, ভাই ও তার বোনের। আপনারা ভাবছেন নীলের বাবা মা এখানে কি করে এলো? চলুন তাহলে বলে আসি সব ঘটনা। নীলের বোনের বিয়ে হয়ে গেছে। নীলের বোনের বিয়ে হয়েছে নীলার চাচাতো ভাইয়ের সাথে। সেই সূত্রে নীলের পুরো পরিবার নীলার বিয়েতে অ্যাটেন্ড হয়েছে। নীল এখনো তার পুরো পরিবারকে দেখেনি। গুটি গুটি পায়ে নীলের সামনে আসতে থাকে নীলের পুরো পরিবার। হঠাৎ করে নীলের চোখ সামনে যায়। নীল চমকে ওঠে। পুরো পরিবারকে নিজের সামনে দেখে নীল হতবাক হয়ে যায়। পরিবারের পরিচিত মানুষগুলোকে দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে নীল। নীলের বাবা মা নীলের সামনে এসে দাঁড়ায়। নীলের মা কান্না করে বলে ওঠে, কিরে বাবা, কেমন আছিস? আমাদের ভুলে গেছিস? নীল কোনো কথা বলে না। নীল নিজের মনটাকে শক্ত করে বলে ওঠে, এক্সকিউজ মি, সরি বাই দ্য ওয়ে, আমি তো ঠিক আপনাকে চিনতে পারলাম না। বাবা এমন বলিস না, আমি জানি তুই আমাদের উপরে রাগ করে আসিস। আমরা তোকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছি, তুই আমাদের মাফ করে দে। সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। কেউ বুঝতে পারে না কি হচ্ছে এখানে। পরিবারের সবাই এক এক করে নীলের কাছে ক্ষমা চায়, কিন্তু নীল তাদেরকে না চেনার ভান করে কাউকে ক্ষমা করে না। অবশেষে নীলের মা বলে ওঠে, বাবা তুই আমাদের মাফ করবি না? তুই কি চাস আমি তোর পা ধরে মাপ চাই? এই নে, তোর আমি পা ধরে মাপ চাচ্ছি, তবু আমাদের মাফ করে দে। নীল এই কথা শুনে সবাইকে জড়িয়ে ধরে, হাউমাউ করে কাঁদতে থাকে। তার মাকে জড়িয়ে ধরে বলতে থাকে, মা তুমি এটা কি বলছো? কেন আমাকে পাপের ভাগীদার বানাচ্ছ? আমি যে তোমার কাছে ঋণী হয়ে গেলাম। তোমাদের কারোর প্রতি আমার কোনো রাগ নেই, সব আমার ভাগ্যের দোষ। আমি তোমাদের সবাইকে মাফ করে দিয়েছি।